আজ বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বিশেষ আয়োজনে। আজকে আমরা কথা বলবো ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে এর প্রতিপাদ্য বিষয় কি, কেন প্রতিপাদ্য বিষয়ের গুরুত্বটা কী, এবং হাইপারটেনশন যাদের হয় তাদের করণীয় কী, এই বিষয়গুলো বিস্তারিত জানব। আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ তৌফিকুর রহমান, তিনি বিভাগীয় প্রধান, কার্ডিওলজি বিভাগ, কর্নেল মালেক মেডিকেল কলেজ ও হাসপাতাল, মানিকগঞ্জ। তার পাশে আছেন ডাক্তার AKS জাহিদ মাহমুদ খান, তিনি সহকারী অধ্যাপক, হৃদরোগ, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল, পাশাপাশি তিনি ধানমন্ডি ল্যাবএইডের সিনিয়র কনসালটেন্ট কার্ডিওলজি হিসেবে দায়িত্ব পালন করছেন। আপনাদের দুজনকে স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ চ্যানেল আইকে আমাদের আমন্ত্রণ জানানোর জন্য। আজকে একটি বিশেষ দিন, যে ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে। আসলে এই ওয়ার্ল্ড হাইপারটেনশন ডের যে প্রতিপাদ্য বিষয়টি, সেটা ছিল এরকম যে আপনার ব্লাড প্রেশার সঠিকভাবে মাপুন, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখুন, দীর্ঘজীবী হন। তা আমি প্রফেসর ডাক্তার মোহাম্মদ তৌফিক কাছে প্রথমে জানতে চাইব যে সঠিকভাবে মাপার যে কথাটি বলা হয়েছে, এটা আসলে কিভাবে আমরা সঠিকভাবে মাপতে পারি ব্লাড প্রেশার? ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি আজকে যে 17ই মে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস, এই বিশ্ব উচ্চ রক্তচাপ দিবসের যে প্রতিপাদ্য বিষয় যে মেজার ইউর ব্লাড প্রেশার অ্যাকুরেটলি, কন্ট্রোল ইট অ্যান্ড লিভ লঙ্গার, যেটা বাংলা আপনি বললেন। এখন এই যে প্রথম যে কথাটা আছে যে মেজার ইউর ব্লাড প্রেশার অ্যাকুরেটলি, এই কথার একটা গুরুত্ব আছে যে অ্যাকুরেটলি কথা বলা হচ্ছে। মেজার ব্লাড প্রেশার যদি, কেন এই একটা মাত্র রোগ যে রোগটা আমরা নির্ণয় করি খুব সহজে, সেটা হলো প্রেশার মাপলে আমরা রোগ নির্ণয় করতে পারি প্রেশার আছে কি নাই। অন্যান্য ক্ষেত্রে অনেক পরীক্ষা নিরীক্ষা লাগে বা পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন হয়। হ্যাঁ, উচ্চ রক্তচাপ কেন হচ্ছে বা কী কারণে হচ্ছে সেটার জন্য হয়তো আমাদের পরীক্ষা নিরীক্ষা লাগতে পারে, কিন্তু উচ্চ রক্তচাপ রোগ নির্ণয় করার জন্য শুধুমাত্র আমরা যে ব্লাড প্রেশার যে মেশিন দিয়ে আমরা নির্ণয় করতে পারি, মানে একটা সহজ টুল, মানে কোনো পরীক্ষা নিরীক্ষা কিছু প্রয়োজন নেই, আপনি ব্লাড প্রেশার মাপলে যে আপনার ব্লাড প্রেশার আছে আমরা জানতে পারলাম। এই যে ব্লাড প্রেশার মাপার ক্ষেত্রে যে যেহেতু অ্যাকুরেটলি কথাটা বলছে, তার মানে এটা একটা ইম্পর্টেন্স আছে। এখন আমাদের কিভাবে মাপতে হবে সেইটি জিনিসটা গুরুত্বপূর্ণ। না, এক্ষেত্রে আমরা যেটা দেখি যে একজন মানুষ ধরেন আমার কাছে প্রেশার মাপলো, আমার চেম্বারে আসছে, মাপলো, সে মেপে বলে ফার্মেসিতে গেলাম, সেখানে হলো 120 আসে, আপনার কাছে আসলে 140-90, আমি বাসায় গিয়ে ডিজেল মেশিন, এখানে থাকলে 150-90, আমি কোনটা বিশ্বাস করি? এরকম কিন্তু একটা প্রশ্ন, এটা কোশ্চেন থেকে যায় যে আসলে তখন আমরা কিভাবে রোগটা নির্ণয় করবো, যে উচ্চ রক্তচাপ কিভাবে নির্ণয় হয়েছে কিনা, সেই জন্য এত আলোচনা আর কি। তো প্রাথমিক এমনি আসে যখন আমাদের কাছে রোগী আসে আমরা রক্তচাপ মাপি। এখন রক্তচাপ মাপার ক্ষেত্রে বলা আছে কিছু নিয়মকানুন, যে রোগী চেম্বারে আসলো বা রোগী ক্লিনিকে ঢুকলো বা হাসপাতালে ঢুকলো, সঙ্গে সঙ্গে আমরা রক্তচাপ মাপবো কিনা, বলতে কমপক্ষে 5 থেকে 10 মিনিট তাকে বিশ্রামে নেওয়া উচিত। মাপার ক্ষেত্রে বলে রিল্যাক্সলি মাপতে হবে। আমাদের যে জামাটা থাকে সাধারণত, যদি ফুল হাতে জামা থাকে, জামাটা উঠায় নিয়ে সাধারণত মাপতে বলা হয় খালি হাতে। তারপরে একটু সাপোর্ট দিয়ে বলা আছে, টেবিলের উপরে হাতের সাপোর্ট থাকবে। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো কাফ বলে, যেটা আমরা একে পেঁচাই আমরা, সেইটা গুরুত্বপূর্ণ জিনিস। কারণ যদি রোগী মোটা হয় তাহলে তার জন্য কিন্তু আলাদা কাফ সাইজ আছে, আবার বাচ্চাদের জন্য কিন্তু আলাদা কাফ সাইজ আছে। এখন আমি যদি অ্যাডাল্টের কাফ সাইজ দিয়ে বাচ্চাদের মাপি তাহলেও এরর হবে, আর বাচ্চাদের সাইজ দিয়ে যদি অ্যাডাল্টের মাপি তাহলে এরর হবে। আবার বয়স্ক মানুষের যদি আমরা বেশি টাইট করে পেঁচাই, আবার লুজ করে পেঁচাই, এটাও তো একটা এখানে কিছু একটা, মানে ওইভাবে যেভাবে সুন্দর করে কাপ দরকার সেভাবে মাপতে হবে। এরপরে যেটা গেছে যে আমাদের যে সাউন্ড যেগুলো আছে, সাউন্ডগুলো শোনা, যে মানে করট করে যে সাউন্ড বলি আর কি, ওই সাউন্ডগুলো আমাকে, যে শুরুতে যে সাউন্ডটা হলো যে সিস্টোলিক প্রেশার, তারপরে একদম রিজেপের হয়ে গেল, সাউন্ড আর পাওয়া যাচ্ছে না, ডায়াস্টোলিক প্রেশার, এটা খুব মনোযোগ সহকারে আসলে শুনতে হবে। এখন এইটাকে এই জন্য যেহেতু এই সাউন্ডটা শোনা এবং সাউন্ড দিয়ে যেহেতু রক্তচাপ ডায়াগনোসিস করা হয় যে উপরটা নিচে, এই জন্য সাধারণত বলা যায় এটা ডিফিকাল্ট হতে পারে সাধারণ মানুষের জন্য। সেই জন্য যেটা আমরা মার্কারি, যেটা পারদে যেটা থাকে সাধারণত, ওইটা যদি এখন এটা ইউজ হয় না, যে পরিবেশের দূষণের জন্য পারদের এটা এখন অবসলিট হয়ে গেছে বা বাদ হয়ে গেছে, কিন্তু যেটা আমরা অ্যানোরয়েড বলি, যেটা যে গোল চাকতির মতো থাকে, সেটাকেও সাধারণত এখন সাধারণ মানুষের ডিসকারেজ করে, যেটা স্কিল, যারা সাধারণত প্রেশার মেপে অভ্যস্ত বা প্রেশার মাপার জন্য তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে, তাদেরকে মাপতে বলা হয়। না, সেটা তো গেল আপনার ধরেন আপনার চেম্বারে বা হসপিটাল হচ্ছে, কিন্তু বাসায় যে আমরা ডিজিটাল মেশিনটা ব্যবহার করছি, হ্যাঁ, এইটাই কোশ্চেন নিয়ে আসে। আসলে বাসার জন্য রিকমেন্ডেশন কি?
অথবা ইভেন ফার্মেসি যারা আছে, যারা ট্রেন্ড আপ না, তাদের জন্য রিকমেন্ডেশন কি? তাদের জন্য রিকমেন্ডেশন হলো ডিজিটাল মেশিন। অনেক সময় রোগীরা করে স্যার এটা নাকি সঠিক হয় না, না কম বেশি হয়। বলা আছে যেটা এরর হয় সাধারণত যারা স্কিল বা যে মাপতেই যারা পারে না, তাদের চেয়ে এই ডিজিটাল মেশিন অনেক অনেক বরং তাদের ক্ষেত্রে অ্যাকুরেট রেজাল্ট দেবে। এবং এই ক্ষেত্রে বলা আছে প্রথম যে রিডিংটা হবে এটাকে বাদ দিতে বলা হয়, তারপরে সেকেন্ড থার্ড ফোর্থ কোনো কোনো ক্ষেত্রে দুবার তিনবারকে সাধারণত রিডিং নিতে হয়। আবার কোনো কোনো অথবা ক্ষেত্রে ডান যদি বা বাম এরর দুই থাকে, হাতে। ডাক্তার তৌফিক, কোনো ক্ষেত্রে যদি এরর থাকে তো সেক্ষেত্রে তো আমরা ডিজিটাল মেশিন এবং আমাদের যেটা নর্মাল যে মেশিন সেটা আমরা একসাথে মেপেও দেখতে পারি যে হ্যাঁ, ঠিক আছে এই কিনা। ক্ষেত্রে এই জন্য যে ক্যালিব্রেশন যে কথাটা বলে, স্ট্যান্ডার্ডাইজেশন যে কথাটা বলে, এই স্ট্যান্ডার্ডাইজেশনের জন্যই সমস্ত যে অটোমেটেড যে ব্লাড প্রেশার মেশিনকে রিকমেন্ডেড না। এই যে রিকমেন্ডেশনের যে আলাদা লিস্ট আছে, একজন যারা স্ট্যান্ডার্ডাইজেশন করে বা রিকমেন্ড করে তাদেরকে, এবং ওয়েবসাইটে পাওয়া যায় যে কোন কোন মেশিন আছে রিকমেন্ডেড। আমরা যদিও কোনো ব্র্যান্ডের নামে যে প্রোগ্রামে বলা উচিত না, তারপর আমরা যেটা সাধারণত রোগীরা তো জিজ্ঞেস করে স্যার আমরা কোন ব্র্যান্ডের কিনবো, তাদেরকে বলতেই হয়। সেক্ষেত্রে আমরা বলি অমরন, যেটা ওই জার্মানি বা জাপান মেড যেটা থাকে সাধারণত, এটা সাধারণত আসবো ব্যবহার করার জন্য। ডাক্তার তৌফিক, এবং আপনার কাছে আমরা আবার আসবো, আরও জানবো। ডাক্তার জাহিদ, আপনার জানতে চাচ্ছি আমাদের দ্বিতীয় যে পর্বটি ছিল আমাদের প্রতিবাদ্য বিষয়ে, যে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখুন। জি, আচ্ছা, এই নিয়ন্ত্রণ বলতে আমরা কি বুঝি? ধন্যবাদ জিয়া ভাই আপনাকে, ধন্যবাদ চ্যানেল আইকে, এবং ধন্যবাদ দর্শক শ্রোতা যারা আমাদের এই অনুষ্ঠানটি ধৈর্য সহকারে দেখছেন। প্রথমে তো হয়ে গেল যে ব্লাড প্রেশার অ্যাকুরেটলি মাপা, এটার গুরুত্ব তৌফিক ভাই বললেন। এরপরে আসে নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণ হচ্ছে আমরা প্রেশার যেটা হয় তার আগে একটু বলে নেই যে উচ্চ রক্তচাপ যেটা, সেটা হচ্ছে 140/90, একটা কাট অফ পয়েন্ট বলা হয়, যে 140/90 এইটা অথবা এর বেশি হলে সেটা উচ্চ রক্তচাপ ধরা হয়। এখন এই ধরনের একটা রোগী আমরা পেয়ে গেলাম যে উচ্চ রক্তচাপ তার আছে এবং কিভাবে নিয়ন্ত্রণ করব। তার আগে যদি একটু বলি যে উচ্চ রক্তচাপ সাথে দুটি কারণে হয়। একটা হচ্ছে ইসেনশিয়াল হাইপারটেনশন, যেটাই অধিকাংশ 95% যেটা নাকি জন্মগতভাবে জেনেটিক্যালি আসছে, আর 5% হলো সেকেন্ডারি হাইপারটেনশন, যেমন অন্য একটি রোগের কারণে হয়ে থাকে। এখন যখন আমাদের কাছে একজন পেশেন্ট আসে, ডাক্তার আসে, প্রথমে তো আমরা হাইপার টেনশন তাকে সেটাকে কন্ট্রোল করব এবং সেকে ফাইন্ড আউট করব যে এটা ইসেনশিয়াল হাইপার টেনশন অথবা সেকেন্ডারি হাইপার টেনশন। সেখানে এই সমস্ত কিছু এবং এর সাথে অ্যাসোসিয়েটেড কোনো রোগ আছে কিনা, তার ধরেন অ্যাজমা আছে, তার হচ্ছে যে হার্টবিট কম আছে, তারপর ডায়াবেটিস আছে, তার ইসকেমিক হার্ট ডিজিজ আছে, তার হচ্ছে স্ট্রোক আছে। এই সমস্তগুলো পয়েন্টের ভিত্তিতে আমরা তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করব। নিয়ন্ত্রণ করার দুটি পদ্ধতি আমি বলবো, যে একটি নন ড্রাগ মেথড। মানুষ কিন্তু চায় যে ওষুধ ছাড়া কিভাবে নিয়ন্ত্রণ জি, হয়, নিশ্চয়ই। সেটি- কারণ এখানে একটু বলে রাখি যে মানুষ চায় ওষুধ ছাড়া নিয়ন্ত্রণ। জি যখনই আপনি একটা মানুষকে বলবেন যে আপনার প্রেশার হয়েছে, আমি ওষুধ দিচ্ছি, তখনই সে বলবে যে ওষুধ না খেয়ে সে খাবে না। জি কেন খাবে না? সে বলবে যে একবার ওষুধ খেলে সারা জীবন খেতে হয়, আমি ওষুধ খাবো না। জি এইখানটায় একটা আপনি বলবেন যে- এইখানটায়, হ্যাঁ, এইখানে হচ্ছে যে তো সেখানে কিছু তাদের জন্য আছে যে নন ড্রাগ মেথড যেটা আছে, যে ওষুধ ছাড়া নিয়ন্ত্রণ করা, সেটি আসলে অনেকটা হয় না, কিছুটা নিয়ন্ত্রিত হয়। সেক্ষেত্রে আমরা যদি অল্প উচ্চ রক্তচাপ, যে 140/90 অ্যারাউন্ড এরকম, অথবা প্রথমবার এসেছে সেরকম ইসেনশিয়াল হাইপারটেনশন, তখন তাকে অ্যাডভাইস করি যে আপনি কাঁচা লবণ খাবেন না। কাঁচা লবণ বলতে লবণ খাবেন না, এটি একটা অ্যাডভাইস। লবণ যেমন উচ্চ রক্তচাপ বাড়ায়। তারপর হচ্ছে এক্সারসাইজ, তার একটু রেগুলার এক্সারসাইজ করা। আমরা অনেক ওবেস পেশেন্ট পাই, যারা নাকি ফ্যাটি, ওয়েট বেশি, বিএমআই বেশি, তাদেরকে ওয়েট রিডাকশন বলি। এই তিনটাই হচ্ছে মেন, যে কিছুটা তাকে উচ্চ রক্তচাপ মানে নিয়ন্ত্রণ এক করা, কথা বলা যায় লাইফস্টাইল মডিফিকেশন। লাইফস্টাইল মডিফিকেশন। তার যদি অ্যাংজাইটি থাকে সেটাকে নিয়ন্ত্রণ করা, রেগুলার একটু ঘুমানো, সঠিক সময়ে ঘুমানো, এতে করে প্রেশারটা কিছুটা কমে আসছে। এরপরে যে মেইন যে পার্টটা, সেটা হচ্ছে ড্রাগস দিয়ে, ওষুধ দিয়ে চিকিৎসা। ওষুধের মধ্যে তো অনেক ওষুধ আছে, এটাকে আমাকে সিলেক্ট করতে হবে, তার সমস্ত হিস্ট্রি নিয়ে তাকে একটা কোন কোন রোগ এর সাথে অ্যাসোসিয়েটেড আছে সেগুলোকে আমাকে হিসাব করতে হবে। হিসাব করে আমার অনেক লিস্ট অফ অ্যান্টি হাইপারটেনসিভ কিন্তু অনেক, এইটার যে প্রাইমারি সিলেকশনটা, এটা একটা ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। এইটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এখানে আমাদের ভুল করা যাবে না। এখানে যার অ্যাপ্রোপ্রিয়েট, যার একটা রোগীর হার্ট ডিজিজ আছে, তাকে হার্ট বিট কমিয়ে রাখতে চাই, তাকে বিটা ব্লকার দিব। একটা রোগীর কিডনি ফেলিওর আছে, তাকে এক ধরনের ওষুধ দিব। নাহলে আমার কি হবে, ওষুধের জন্য তার কিডনি আরও অ্যাগ্রেসিভ হয়ে যাবে, তার কিডনি ফেলিওরটা অ্যাগ্রাভেট করে। এই সিলেকশনটা হচ্ছে কিন্তু একজন ডাক্তারের কাছ থেকেই নিতে হবে। সেক্ষেত্রে তো ধর আবার প্রেগন্যান্সির ক্ষেত্রে যদি Yes, হাইপারটেনশন থাকে, হ্যাঁ, হ্যাঁ। সেখানে তো আবার এই যে ওষুধগুলো বললাম সেগুলো আমরা দিচ্ছি না। সেগুলি আমরা দিব না, সেখানে ভিন্ন হ্যাঁ। ওষুধ। এর জন্য যে উচ্চ রক্তচাপের যে দ্বিতীয় ধাপটি, এটা অবশ্যই কোনো পেশেন্ট নিজে নেবেন না। এটা একজন ডাক্তারের শরণাপন্ন হয়ে সে অ্যাসোসিয়েটেড যে ফ্যাক্টরগুলো আছে সেটাকে কম্বিনেশন করে, সেটাকে দেখে
তারপরে সে ড্রাগ প্রেসক্রাইব করবেন। তাহলে আমি বলতে পারি যে কন্ট্রোল করার দুটি উপায়, একটি হচ্ছে নন ড্রাগ মেথড আর হচ্ছে ড্রাগস দিয়ে। তো ড্রাগসের মধ্যেও কিছু ভেরিয়েশন আছে, বলে জি। কোমরবিড কন্ডিশন থাকলে, ডায়াবেটিস থাকলে, হার্ট ডিজিজ থাকলে, কিডনি ডিজিজ থাকলে এক এক সেই সময় প্রেগন্যান্সি যেটা আপনি বললেন সেটা একটি, আপনার ড্রাগের বিশেষ করে ভিন্নতা আসে। তারপরে অ্যাজমা থাকলে যেখানে বিটা ব্লকার আমাদের দেওয়া যাবে না, তখন তাকে কিন্তু অ্যাজমাটা আরও বেড়ে যাবে। সিওপিডি অ্যাজমা যাদের, আপনার যে সাবজেক্ট সেই রোগের কিন্তু আমাদের বিটা ব্লকার দেওয়া যাবে না। মানে এই জিনিসগুলো আমাদের খুবই ভালো করে জানতে হবে, এবং এটা অবশ্যই একজন রোগী তার কনসালটেন্টের শরণাপন্ন হয়ে নেবেন। জি, প্রফেসর ডক্টর তৌফিক, আমরা প্রতিবদ্ধ বিষয়ের যে শেষ প্রশ্নটা ছিল, দীর্ঘজীবী হল আমরা কি করে এই প্রেশার নিয়ন্ত্রণ করে দীর্ঘজীবী হব? হ্যাঁ, ধন্যবাদ। এটা মানে গুরুত্বপূর্ণ, যেটা আমরা উচ্চ রক্তচাপকে বলি সাইলেন্ট কিলার, নীরব ঘাতক। কেন নীরব ঘাতক? 60 থেকে 70% মানুষ যাদের উচ্চ রক্তচাপ আছে কোনো সিমটম থাকে না। সিমটম বলতে আমরা কি বুঝি? ঘাড়ে ব্যথা করা, মাথা ব্যথা করা, অস্বস্তি লাগা, ঘুম না হওয়া, মেজাজ খিটখিটে থাকা, এগুলো আমরা বুঝি যে সিমটম। 60 থেকে 70% মানুষ যাদের উচ্চ রক্তচাপ আছে তাদের কোনো সিমটম নাই। সেই সিমটম না থাকলে তাহলে কি হয়? কয়েকটা সমস্যা। একটা হলো রুগী ডাক্তারের কাছে আসবে না, যে সিমটম নাই, আমার ডাক্তারের কাছে যাবো। দুই হলো ডায়াগনোসিস তো কোনো কারণে ধরা পড়ছে ইনসিডেন্টালি, যে কোথাও মাপতে গেছে প্রেশার ধরা পড়ছে, বা অন্য কোনো রোগের কারণে অপারেশন হবে প্রেশার ধরা পড়ছে, তাকে ওষুধ দেওয়া হলো বা লাইফস্টাইল মডিফিকেশন যেটা আমরা বললেন, তো এগুলো দেওয়া হলো। দেওয়ার পরে রুগী কি ওষুধ খায় না কেন? আমার তো সিমটম নাই, কষ্ট নাই, আমি কেন ওষুধ খাবো? আর যে কথাটা বললেন যে আমি ওষুধ খেতে চাই না, এটা একটা অনীহা আছে মানুষের মধ্যে, সারা জীবন খেতে হবে, এই ধরনের মিসকনসেপশন আছে, ফলে ওরা ওষুধ খেতে চায় না। তাহলে কি হবে? এই যে রুগীটা যখন আমার কাছে আসবে তখন এন্ড অর্গান ড্যামেজ, বা এই যে এন্ড অর্গান বলতে ড্যামেজ, অথবা আমরা বলি টার্গেট অর্গান ড্যামেজ, ওটা একটা হলো ব্রেন। সে এমনও রুগী আছে যে নিউরোসায়েন্সে বহুত রুগী এরকম থাকে, বা আমাদের জাতীয় হাসপাতালে স্ট্রোক নিয়ে আসছে। তো স্ট্রোক রুগীকে বলা হয়েছে যে আপনার তো প্রেশার অনেক, আপনি তো ওষুধ খান না, বলে আমার তো কোনো সমস্যা ছিল না, আমি ডাক্তারের কাছে যাইনি, আমি জানি না যে আমার রক্তচাপ আছে। আমাদের জাতীয় হাসপাতালে হার্ট ফেলিয়ার রুগী আসে, হার্ট অ্যাটাক নিয়ে রুগী আসে, প্রেশার অনেক হয়, এদেরকে কোশ্চেন করলে একই কথা, আমার তো কোনো সিমটম ছিল না, কোনো সমস্যা ছিল না, এই যে তখন হার্ট অ্যাটাক নিয়ে হার্ট ফেলিয়ার নিয়ে আমাদের কাছে না, আসছে। এখানটায় যদি একটু আমি আসি, যে তার সিমটম নেই কিন্তু প্রেশার অনেক বেশি হয়ে রয়েছে, কিন্তু সে বুঝতে পারছে না, তাহলে এই পেশেন্টগুলো তো আপনাদের কাছে আসছে স্ট্রোক নিয়ে, এই পেশেন্টগুলো আসছে আপনার হার্ট অ্যাটাক নিয়ে, এইগুলো কিডনি জটিলতা নিয়ে আপনাদের কাছে আসছে। তো সেক্ষেত্রে আমরা কি করণীয় করে কি? এই রুগীদেরকে আমরা কি করে, কোনো স্ক্রিনিং বা কোনো কিছু পদ্ধতি আছে কিনা যাদেরকে আমরা এটা আওতায় আনতে পারি? হ্যাঁ, এই যে আজকে যে আলোচনা সভা, এবং এই আলোচনায় তার মধ্যে একটা অংশ যে আমাদের কি করতে হবে, তাহলে আমাদেরকে তাহলে প্রেশার প্রথমে মাপতে হবে, তাহলে না আমি জানবো যে আমার উচ্চ রক্তচাপ আছে কিনা। এই জন্য এখনকার কথা হলো, যদি আপনার বয়স 30 বা তার চেয়ে বেশি হয়, তাহলে প্রতি 3 থেকে 6 মাস, কেউ কেউ বলে 1 বছর অন্তর অন্তর আপনার যে রক্তচাপ আছে কিনা এটা আপনি মাপতে হবে। সেই মাপাটা ওই যে আমরা প্রথমে যে আলোচনা করলাম, যদি বাসায় মাপেন অটোমেটিক মেশিন দিয়ে মাপতে পারেন, যদি ক্লিনিক অথবা হাসপাতালে আসেন তাহলে আপনার ডাক্তার বা আমাদের নার্স অথবা স্কিল পার্সন থাকে, তারা আপনাকে মেপে যে বলে দিবে যে আপনার উচ্চ রক্তচাপ আছে কিনা, বা আপনাকে লিখে দিবে, ডাক্তার ঠিক করবে যে উচ্চ রক্তচাপ আছে কিনা, তাকে ট্রিটমেন্ট দিবে। যে এটা তাদের করণীয়। এই যে যেমন আমরা অ্যাওয়ারনেস যেটা বললাম, এখন তো অ্যাওয়ারনেস প্রোগ্রাম হচ্ছে, এই অ্যাওয়ারনেস প্রোগ্রামের মধ্যে আমরা র্যালি করি, আমরা লিফলেট বিতরণ করি যে উচ্চ রক্তচাপ যদি এরকম সিমটম থাকে না, তারপরও কি কি হইতে পারে, এগুলো নিয়ে আমরা র্যালি, কেন উচ্চ রক্তচাপ আমাদেরকে মাপতে হবে রেগুলার, এই জন্য কিন্তু বিভিন্ন সেমিনার, সভা সমাবেশ, এগুলোতে সাধারণত এটা মিডিয়া, ডিজিটাল ডিজিটাল মিডিয়াতে এগুলো কিন্তু প্রচারণা থাকা দরকার। হ্যাঁ, সচেতনমূলক প্রোগ্রাম করা হয়। জি, ডাক্তার জাহিদ মাহমুদ খান, আপনার কাছে আসছি। আমরা প্রেশার নির্ণয় করলাম, প্রেশার ওষুধ আপনার প্রেসক্রাইব করলেন, রুগী বাসায় গিয়ে সকালে, দুপুরে, রাতে 6 ঘন্টা পর পর, 4 ঘন্টা পর প্রেশার মাপছে। আসলে তার কতক্ষণ পর পর প্রেশার মাপা উচিত, আদৌ প্রেশার মাপা উচিত কিনা? কারণ আসলে আমরা দেখি একটা মানসিকভাবে একটা বিকারগ্রস্ত হয়ে যায়, সে একটু পরপরই প্রেশার মেশিন বা প্রেশার মাপছে। জি, করণীয় এইটা আসলে একেবারেই ঠিক না। প্রেশার মাপতে হলে, যেটা আগেই বলেছে তৌফিক ভাই, যে এটা একটা নির্দিষ্ট সময়ে একটু রেস্ট নিয়ে তারপরে সে বাসায় মাপবে একই সময়ে। আর ধরেন একটা রোগীর আমি প্রেশার পেয়ে গেলাম, উচ্চ রক্তচাপ, হাইপারটেনশন 140/90, বা তারপরে ওষুধ দিয়ে দিলাম। ওষুধ দিয়ে কিন্তু সে বারবার যদি প্রেশার মাপে, এখানে এটা তো ফিজিওলজিক্যাল কন্ডিশন, উচ্চ রক্তচাপ আপনি যদি 24 ঘন্টা মাপেন 24 রকম হবে, কম বেশি হবে। রুগী যদি সে বাসায় মাসে একই সময়ে হয়তো প্রতিদিন একবার মাপলো, সেটা ঠিক আছে, কিন্তু প্রতি ঘন্টায় 4 ঘন্টা পর পর প্রেশার মাপাটা মোটেই উপযুক্ত না, এটা প্রযোজ্য না। এবং যদি কোনো তার সিমটম থাকে সেই সময়টা দেখতে পারে, অথবা যে একটা নির্দিষ্ট সময়ে সে দেখতে পারে, সেটা একটা চার্ট করতে পারে যে আমার প্রেশার এই দিনে এইরকম ছিল, পরবর্তী সময় একটা ফলো আপে আসতে পারে। আমরা যারা প্রেসক্রাইব করে দিলাম সেই ওষুধ তিনি খাবেন, এবং একটা একই দিনে
একই মানে দিনে একবার কমপক্ষে, বেশিবার না, মেপে সে একটা চার্ট করে আমাদের নিয়ে আসলো। সেই চার্ট দেখে আমি দেখলাম যে তার প্রেশার ওষুধ দিলে তো কমতেও পারে, বেশিও কমে যেতে পারে, আবার তার নিয়ন্ত্রণ নাও হতে পারে। যে আমরা 140/90 যদি আমরা কাট অফ পয়েন্ট বলি, কিন্তু প্রেশার আমরা বলি 120/80 রাখতে, যেটা আইডিয়াল প্রেশার, সেই প্রেশারটা নাও আসতে পারে। কারণ অনেক বেশি হলে আমরা একবারেই প্রেশার ওষুধ দিয়ে তাকে কমিয়ে দিব না, তাতে আবার ক্ষতি হবে। আবার হচ্ছে যে বেশি কমে গেল কিনা সেটাও দেখতে হবে। অতএব তার উচিত প্রতি ঘন্টায় ঘন্টায় প্রেশার না দেখা, প্রশ্ন যেটা করেছেন, এবং সে একটা দিনে একবার দেখুক এবং একটা চার্ট করে আমাকে মানে ফিডব্যাক এখানে আমরা একটা কথাই বলতে পারি, আসলে প্যানিক না হয়ে Yes. যে প্রেশার আপনার মাপারও প্রয়োজন নেই। মাপারও প্রয়োজন নেই, হ্যাঁ। আপনার চিকিৎসক যদি বলে থাকে যে প্রেশার অনেক বেশি থাকে, প্রতিদিন একটা সময় মাপলেন, একটা কারণ সময় মাপলেন। আপনি ঘুম থেকে ওঠার পর প্রেশার থাকবে একরকম, একরকম, জি। আপনি হেঁটে আসছেন সকালবেলা মর্নিং ওয়াক, তারপর থাকবে একরকম, আপনি ভাত খেয়েছেন একরকম। Yes. তো কাজে এটা না গিয়ে আমাদের যে বিশেষজ্ঞ চিকিৎসক, ওনার পরামর্শ মোতাবেক মাপাটাই উচিত। Wise হবে। প্রফেসর ডক্টর তৌফিক, আপনার কাছে আসি। প্রেশার নিয়ন্ত্রণ হচ্ছে না, আপনি ওষুধ দিয়েছেন, ওষুধ খাচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখি যে অনেক বেশি প্রেশার, কোনো টপিক, যেমন আমরা একটা জানি ফিকোমোসাইটোমার কথা জানি, আমরা জানি কিডনি ডিজিজে যাতে ডায়ালাইসিস ট্রান্সপ্লান্ট হয়, অনেক প্রেশার থাকে রেনাল আর্টারি স্টেনোসিস থাকে, তো কমছে না, করণীয় কি? হ্যাঁ, এখন যখন দেখা যাচ্ছে যে একটা রোগী আসতেছে, তার প্রেশার কমতেছে না, তখন ফার্স্ট জিনিস আমরা যেটা দেখি সেটা হলো পেশেন্টের কমপ্লায়েন্স। পেশেন্টকে আমাকে যে অ্যাডভাইস দেওয়া হয়েছে প্রথমে লাইফস্টাইল মডেল, সেটা সে মানতেছে কিনা। ওই যে ডক্টর জাহেদ মাহমুদ যেটা বললেন যে লবণ খাওয়ার কথা না করতেছে, সে লবণযুক্ত খাবার বেশি খাচ্ছে। তারপর সে এক্সারসাইজ করার কথা, ওজন কমানোর কথা, সে ওজন কমাচ্ছে না। সাথে ওষুধ দেওয়া হচ্ছে কিন্তু ওষুধ সে নিয়মিত খাচ্ছে না, অথবা ওষুধ দেওয়া হচ্ছে 2টা, সে খাচ্ছে 1টা। তাহলে প্রথমটা আমরা দেখি যে আসলেও সে নিয়ম ফলো করতেছে কিনা, এটাকে আমরা হিস্ট্রি নেই। আচ্ছা, এর পরবর্তীতে আমরা যেটা দেখি সেটা হলো যে স্পেশালি ইয়ং পেশেন্টের ক্ষেত্রে যেটা হলো সেকেন্ডারি কোনো কজ আছে কিনা। সেকেন্ডারি কারণ আমরা যেটা প্রথমে বলি 95% এসেনশিয়াল হাইপারটেনশন, 5% ক্ষেত্রে নির্দিষ্ট কারণ থাকে, যেমন কিডনির সমস্যা কি একটা অন্যতম প্রধান কারণ। তারপর আমাদের এন্ডোক্রাইন যে ডিজিজ আছে, এন্ডোক্রাইন আমাদের কার্ডিয়াক কিছু ডিজিজ আছে, এগুলোর কারণে কি হয়, ওই রোগীর প্রেশার বাড়তে থাকে। সেখানে প্রেশার ওষুধ যেটা দেই তার সাথে যেভাবে আমরা এক্সপেক্ট করি যেভাবে কমানোর কথা, ঠিক সেভাবে কমবে না। তখন আমরা চিন্তা করবো যে মূল যদি রোগের চিকিৎসা আমরা না করি তাহলে এর প্রেশার কন্ট্রোল হবে না, তখন মূল রোগের চিকিৎসা করতে হবে। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা যেমন একটা কনসেপশন, একটা ধারণা, যেটা বললাম প্রেশার একবার ওষুধ শুরু করলে আর জীবনে বাদ দেওয়া যাবে না, এই কনসেপশন এই সেকেন্ডারি হাইপারটেনশনের ক্ষেত্রে এটা আবার ঠিক না। যেমন আমার থাইরয়েডের সমস্যা আছে, আমি থাইরয়েডের চিকিৎসা করলাম, এদিকে আমার প্রেশার বেশি ছিল, আমি ওষুধও শুরু করছি, থাইরয়েডের যখন আমার কন্ট্রোলে চলে আসলো তখন আমি দেখে যাবো ওষুধ আমার লাগবে না, প্রেশার ওষুধ আমি প্রেশার বাদ দিতে পারবো, শুধুমাত্র থাইরয়েডের ওষুধ দিয়ে আমার প্রেশার এবং থাইরয়েড দুটোই কন্ট্রোল থাকবে। এই সব ক্ষেত্রে যেমন সার্জারি লাগবে, ফিওক্রোমোসাইটোমা যে কথাটা বললেন, বা যে কোনো টিউমার, অ্যাডেনাল টিউমার হয়েছে, এখন এই টিউমারটা আমি অপারেশন করে কেটে ফেলে দিলাম, আমার প্রেশার কন্ট্রোলে চলে আসলো। না, এখানে তো একটা জ্বলন্ত উদাহরণ আছে, যারা প্রেগনেন্সি জনিত কারণে, গর্ভজনিত কারণে প্রেশার বেড়ে যায়, তাদের প্রেগনেন্সি টার্মিনেট হওয়ার পরে, ডেলিভারি হওয়ার পর তো প্রেশার থাকে হ্যাঁ, জেস্টেশনাল হাইপারটেনশন, এটা অনেক কাজে ক্ষেত্রে একবার খেলে যে সারা জীবন খেতে হবে এই ধারণাটা সঠিক নয়। এরকম ধারণা সঠিক নয়, সেক্ষেত্রে প্রেশার ওষুধ আমরা প্রেগনেন্সি কিছু পরে বন্ধ করতে হয়। তাহলে এটা একটা জিনিস গেল। আর একটা যেটা ইয়েটা হয় সাধারণত, যে আমাদের যে প্রেশার যদি কন্ট্রোলে না হয়, যে না কন্ট্রোলে আসতেছে না, তখন আমাদেরকে আরও একটা কারণটা যেটা আছে, সেকেন্ডারি কারণ আছে, এদিকে হলো ইয়ং পেশেন্ট হলে ওগুলো খোঁজ করবো, আর সাথে লাইফস্টাইল যে মডিফিকেশন যেটা, ওইগুলো লাইফস্টাইল মডিফিকেশন করতেছে কিনা, এগুলো আমাদেরকে খুব ভালোভাবে দেখতে হবে। আর একটা ব্যাপার, এটা খুব কমন, সেটা ওই হিস্ট্রিটা নিতে হবে যে কিছু কিছু ড্রাগস যেগুলো আমার উচ্চ রক্তচাপ করে, এর মধ্যে অন্যতম প্রধান হলো, যেহেতু বয়স বাড়ার সাথে সাথে রক্তচাপ হয়, সেই ক্ষেত্রে হলো NSAID বলে, অর্থাৎ আমার ঘাটুর ব্যথা হচ্ছে, বা কিছু কিছু ক্ষেত্রে বলে যে স্টেরয়েড জাতীয় ড্রাগ, যেমন হাঁপানি বা শ্বাসকষ্ট, এটার জন্য অনেক মানুষ, বা গিরায় ব্যথার জন্য স্টেরয়েড ধরনের আমরা সিমের বিচির মতো ওষুধ খাচ্ছে সে। এখন আমি দেখতেছি আসলে তার প্রেশার ওষুধ সে খাচ্ছে, বলে না স্যার আমি তো রেগুলার এটা খাচ্ছি কিন্তু আমার প্রেশার কন্ট্রোল হচ্ছে না, তখন ওই হিস্ট্রিগুলো নিতে হয়। বেশ করে মেয়েদের ক্ষেত্রে ওরাল কন্ট্রাসেপ্টিভ পিল, বেশ করে ইস্ট্রোজেন কন্টেন্ট পিল, এগুলোতে প্রেশার বাড়ে। আবার কিছু কিছু আছে আয়ুর্বেদীয় ওষুধ আছে, এগুলোতেও প্রেশার বাড়ে। তার মানে কিছু চাইনিজ হার্বাল প্রোডাক্ট আছে, এগুলোতেও প্রেশার বাড়ে, এগুলো রেসপন্স করতে দেয় না ওষুধের, যে ওষুধের। সুতরাং ওই ক্ষেত্রে ওই হিস্ট্রিগুলো আমাকে নিতে হবে। মানে এখানে তো হিস্ট্রিটা খুব ইম্পর্টেন্ট। পাশে তার যদি কোনো স্ট্রেসফুল কন্ডিশন থাকে, হ্যাঁ, যে সে রাতে ঘুমাচ্ছে না, হ্যাঁ, রাতে ঘুমাচ্ছে না, তারে আবার প্রেশার হঠাৎ করে বেড়ে যেতে পারে, ইউজুয়ালি সেখানে আপ ডাউন বেশটা বেশি হয় আর কি। জি, ডাক্তার জাহিদ মাহমুদ খান, আপনার কাছে আসি যে এই যে প্রেশার অনেকেই একবার খেলে সারা জীবন খেতে হবে, খেতে চাচ্ছে না, যদি কেউ অনেক বেশি প্রেশারে ভুগছে, ওষুধ খাচ্ছে না, তার কি কি জটিলতা হতে পারে? এইটা হচ্ছে
আজকের দিনের এবং সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্নটি আপনি করেছেন। এখানে আমি হচ্ছে যে প্রেশারের যে জটিলতা, কমপ্লিকেশন অফ হাইপারটেনশন, যে একজন রোগীকে আমরা প্রেসক্রাইব করলাম, সে ঠিকমতো ওষুধ খাচ্ছে না, সে তো আমার ভাবছে যে ভাই, যেটা তৌফিক ভাই বললেন যে সাইলেন্ট কিলার, এটা উচ্চ রক্তচাপে তার তো কোনো কষ্ট নাই, কেন ওষুধ খাবো। সে একটি ধারণা মানুষের থেকেই থাকে যে আমি ওষুধ না খেয়ে যতদিন ভালো থাকতে পারি, কিন্তু তার কিন্তু ধীরে ধীরে একেবারে স্লো পয়জনিংয়ের মতো তার শেষ হয়ে যাচ্ছে, যেটা কমপ্লিকেশন। সেটা প্রথমেই যদি আমি বলি, উপরের থেকে যদি ব্রেনে স্ট্রোক হতে পারে, তার চোখে যদি আসে, চোখে ব্লাইন্ডনেস হতে পারে, সে চোখে কম দেখবে, রেটিনাল হেমোরেজ হতে পারে। থার্ড যেটা হয় আমাদের, কার্ডিয়াক অ্যাটাক হতে পারে, লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর, হার্ট ফেলিওর নিয়ে যেতে পারে। ফিফথ হচ্ছে যে কিডনি ফেলিওর নিয়ে আসতে পারে, পেরিফেরাল আর্টারিয়াল ডিজিজ, যেটা হাতে পায়ে সমস্যা হতে পারে। এই যে কমপ্লিকেশনগুলো, এইগুলি কিন্তু তার ধীরে ধীরে হচ্ছেই, সে বুঝতেই পারছে না, হঠাৎ করে একটি কমপ্লিকেশন এসে আমাদের কাছে হাজির হচ্ছেন। এইখানে ছোট্ট একটা এক্সাম্পল মানুষের মনে রাখার জন্য যদি দেই, আমি যখন সেকেন্ড ইয়ারে পড়ি বরিশাল মেডিকেল কলেজে, তখন কিন্তু শুধু প্রেশার মাপতেই জানতাম, ওষুধ দিতে জানতাম না। যে মেজার প্রেশার অ্যাকুরেটলি এইটুক পারতাম, কিন্তু হাউ ইট কন্ট্রোল আমি এটা পারতাম না। ওই প্রেশার মেশিনটা নিয়ে নিয়ে ঘুরতাম, পকেটে একটা থাকতো, ব্যাগে থাকতো, যেখানে আত্মীয় স্বজনের বাসায় যেতাম, কি হয়েছে প্রেশারটা অন্তত দেখে দিই। তো ওটা ডাক্তারের মানে শুরুতে আর কি। মানে যখন আপনি ছাত্র ছিলেন এরকম medical একটা student ছিলেন। এক্সাম্পলটা মনে রাখার জন্য একজন আমার কাজিন থাকতেন বরিশাল, আমি মেডিকেল কলেজ থেকে তার বাসায় লাভলি আপা, ওনার হাজব্যান্ড দুলা ভাই, সবাই ওখানে থাকতেন। ওখানে একজন ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে এক ভদ্রলোক জব করতেন এরিয়া ম্যানেজার হিসেবে। উনিও বলে যে জাহিদ, আমার প্রেশারটা একটু দেখে দাও। ঠিকই দেখলাম, আমার এখন মনে আছে 180-120 প্রেশার। তো বলে আমার তো কোনো কম সমস্যা নেই। তা আমি বললাম যে ভাই, আপনার সমস্যা নেই, আমি কিন্তু প্রেশারটা অ্যাকুরেটলি দেখেছি, আপনি একজন কার্ডিওলজিস্টের শরণাপন্ন হন, ওষুধ নেন। সে কি করছে, সে 3 মাসের মধ্যেও কোনো যায়নি, এবং আনফর্চুনেটলি আফটার 3 মান্থস সাডেনলি মানে তার ব্রেন স্ট্রোক হয় এবং সে মারা যায়। এই যে ঘটনাটা বলার জন্য যে আপনার সাইলেন্ট কিলার এবং প্রেশার আমরা নিয়ন্ত্রণ করছি না, ওষুধ খাবো না, ওষুধ খাওয়ার ভয়ে বা অনীহা করছি, আপনার বা আমাদের এই সমস্যাগুলো কিন্তু হতে পারে। না, এখানে আমি একটু যোগ করি, আমরা কিন্তু প্রায়ই শুনি যে আমাদের একজন পেশেন্ট, সে ভালো, কোনো সমস্যা নেই, রাতে ঘুমিয়েছিল, ঘুমের মধ্যে হার্ট অ্যাটাক করে মারা গেছে, এরকম ধরনের কথাগুলো কিন্তু আমরা শুনি যে কোনো ডিজিজ ছিল না, মারা গেছে। তো আপনি যে এক্সাম্পলটা দিলেন, আসলে যারা এরকম হাইপারটেনসিভ রোগী, তাদের তো এই ব্রেন স্ট্রোক, হার্ট অ্যাটাক এগুলো হতেই পারে। ওয়ান অফ দ্য রিস্ক ফ্যাক্টর, যে হার্ট অ্যাটাকের একটা রিস্ক ফ্যাক্টর তো হাইপারটেনশন। তো এই যে কমপ্লিকেশনগুলো, এইগুলো এড়ানোর জন্য যদি আপনার প্রেশার থাকে, আপনি মেজার করেন এবং অবশ্যই কন্ট্রোল করেন এবং কনসালটেন্টের শরণাপন্ন হন, এগুলো কিন্তু সাইলেন্ট কিলার মানে হিসেবে। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনি ওষুধ শুরু করুন। Yes. আপনার অনিশ্চিত মানে কি হবে, স্ট্রোক হবে না কার্ডিয়াক হবে, এগুলো না করে আপনার যেটা এখন ধরা পড়ছে সেটা কন্ট্রোল করুন। প্রফেসর একটা তৌফিক, আপনার কাছে আমার শেষ প্রশ্ন, যে প্রায়ই আমরা শুনে থাকি যে লাল রঙের একটা ওষুধ খাচ্ছে, প্রেশার ওষুধ খাচ্ছি, প্রোপ্রানল জাতীয় ওষুধ খাচ্ছি, আমি তো প্রেশার ওষুধ খাচ্ছি, হ্যাঁ, কিন্তু আপনি তো পাচ্ছেন তার প্রেশার। একটু কি ব্যাখ্যা করবেন যে আমরা কি যত্রতত্র ফার্মেসি থেকে ওষুধ নিয়ে খাওয়াটা সঠিক হবে কিনা আমাদের জন্য? আসলে প্রেশার ওষুধ তো আমরা ওটিসি যে কথা বলে, ওভার দ্য কাউন্টার ড্রাগ, এটাতে একদম সুনির্দিষ্ট লিস্ট করা আছে যে কোন ওষুধগুলা ফার্মাসিস্ট ওরা প্রেসক্রাইব বা ওরা দিতে পারবে রোগীদেরকে, বা মানুষ নিজে যায় কিনে নিতে পারবে উইদাউট এনি প্রেসক্রিপশন। কিন্তু এমন কোনো অ্যান্টি হাইপারটেনসিভ নাই বা অ্যান্টি ডায়াবেটিকও নাই একটাও, যেটা ওটিসি, ওভার দ্য কাউন্টার, অর্থাৎ প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করতে পারবে না। প্লাস ফার্মেসি ম্যান অথবা ইভেন নন রেজিস্টার্ড ফিজিশিয়ান, উনিও প্রেসক্রাইব করতে পারবে না। কেননা একটা ডায়াগনোসিসটা, যে প্রথমে যে কথাটা, ডায়াগনোসিসটা গুরুত্বপূর্ণ, এবং ডায়াগনোসিসটা গুরুত্বপূর্ণ হওয়ার পরে আমার ওই যে নন ফার্মালজিক্যাল ট্রিটমেন্ট আর ফার্মালজিক্যাল ট্রিটমেন্ট, আমরা ওষুধ কয়টা ওষুধ দিয়ে আমরা শুরু করব, কোন ওষুধ দিয়ে শুরু করব, তার কম্পেলিং ইন্ডিকেশন আছে। ওই যেটা আমরা আলোচনা করলাম যে এক একটা যদি কোমরবিডিটিস থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা ওষুধ বাছাই করে দিই, ইচ্ছা মতো ওষুধ খেলে হবে না। এখন যে কথা বলেন যে প্রোপ্রানল, এখন একটা রোগীর অ্যাজমা আছে, পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ আছে, পায়ের রক্তনালী ব্লক আছে, অথবা তার হার্ট রেট কম আছে, হার্ট রেট হলো তার 40, এখন যদি প্রোপ্রানল দেই তো এই রোগীর হার্ট একদম স্টপ হয়ে যাবে, সেই রোগ আমি দিতে পারবো না। অথবা তার অ্যাজমা, শ্বাসকষ্ট বেড়ে যাবে, তার নতুন একটা রোগ তৈরি হবে। সুতরাং এই জন্য প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালাইজড, এবং তাকে সুন্দর করে হিস্ট্রি নিয়ে কার কি সমস্যা আছে সেভাবে তাকে ওষুধ দিতে হবে। মানে একজন পেশেন্ট তার হিস্ট্রি, তার সিম্পটম দেখে একজন বিশেষজ্ঞ চিকিৎসক ঠিক করে দিবেন ওনার জন্য এই প্রেশার ওষুধটা। এখন একটা রোগীর প্রেশারের সাথে কিডনি সমস্যা আছে, তাহলে এমন কিছু প্রেশার ওষুধ আছে যেগুলো কিডনিকে ইমপ্রুভ করে, প্রেশারও কমায়, কিডনিও ভালো রাখে, তাহলে আমাকে ওইভাবে চুজ করে দিতে হবে যে ওষুধটা তার জন্য ভালো।
জি, অনেক ধন্যবাদ প্রফেসর ডক্টর তৌফিক রহমান, ডক্টর জাহিদ মাহমুদ খান, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। আজকের এই বিশেষ আয়োজনে আপনারা আমাদের হাইপারটেনশন নিয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে চ্যানেল আইকে। প্রিয় দর্শক, আজকে আমরা ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে নিয়ে প্রেশারের বিভিন্ন দিক, ওষুধ সঠিকভাবে সেবন না করলে কী হতে পারে, নানা জটিলতা, স্ট্রোক, মৃত্যু পর্যন্ত হতে পারে। সবাই বলে হাইপারটেনশন একটি নীরব ঘাতক ব্যাধি, কাজেই দেরি না করে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন, জেনে নিন সঠিকভাবে যে আপনার প্রেশার আছে কিনা এবং সঠিক মাত্রায় ওষুধ সেবন করুন। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা সকলের জন্য।